শিক্ষার্থীরা, আমি ডাক্তার ওয়াহিদা সুলতানা, সহকারী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল। তোমাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাচ্ছি আমার এই সহজ সরল বাংলা ভাষায় ফিজিওলজি শিক্ষার ক্লাস ফিজিওলজির গল্পকথায়। আজ আমরা অ্যাড্রেনাল মেডুলা নিয়ে কথা বলবো। আমরা ইতিমধ্যে অ্যাড্রেনাল কর্টেক্সের যে হরমোনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলেছি। এখন আজকে আমাদের এই অ্যাড্রেনাল মেডুলা বলা চলে যে এন্ডোক্রাইনোলজির হচ্ছে লাস্ট ক্লাস অ্যাড্রেনাল মেডুলারি হরমোন। যদিও হচ্ছে অ্যাড্রেনাল মেডুলারি হরমোন নিয়ে আলোচনাটা একটু কম হয়, কারণ অ্যাড্রেনাল মেডুলারি হরমোন বেসিক্যালি হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের অংশ হিসেবে চলে যায়। তো আমরা এটার একটু ডিটেলসে পড়াশোনা করব। আমরা সবাই জানি যে অ্যাড্রেনাল যে গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডের যে কর্টেক্স এবং মেডুলা তাদের অরিজিন আলাদা, এবং অ্যাড্রেনাল মেডুলা যেটা সেটা কিন্তু একটা একটোডার্মাল অরিজিন, হ্যাঁ, এটা নিউরাল ক্রেস্ট থেকে হয়। অ্যাড্রেনাল মেডুলাকে বলা হয় যে একটা মডিফাইড ফর্ম, যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে আমরা জানি একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে হচ্ছে দুটো, একটা প্রি গ্যাংলিয়নিক এবং পোস্ট গ্যাংলিয়নিক ফাইবার থাকে। অর্থাৎ গ্যাংলিয়ান শুরু হবে, একটা হচ্ছে গ্যাংলিয়ন সেল একজন গেল, সেই একজন ডিস্টার্ব করছে, হ্যাঁ, সেল গেলে আবার এখানে একটা পোস্টগ্যাংলিয়ন সেল যাবে এবং সেটা তার একজন। এবং নর্মালি যেটা হয় সেটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে প্রি গ্যাংলিয়নিক যে নার্ভ ফাইবার থাকে এটা লম্বা হয় এবং পোস্টগ্যাংলিয়নিক নাম্বারটা হচ্ছে শর্ট হয়, এবং শর্ট হয়ে গিয়ে এরা হচ্ছে যে টার্গেট অর্গান আছে সেই টার্গেট অর্গানে গিয়ে কিন্তু তারা হচ্ছে অ্যাকশন করে। কিন্তু অ্যাড্রেনাল মেডুলার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে অ্যাড্রেনাল মেডুলা হচ্ছে একটা মডিফাইড পোস্ট গ্যাংলিয়নিক নিউরন। মডিফাইড পোস্ট গ্যাংলিয়নিক নিউরন কারণ যেখানে সে তার এক্সন এবং ডেন্ড্রয়েডগুলোকে হারিয়ে ফেলছে, অর্থাৎ তার আর এটাকে ট্রান্সপোর্ট করে যে মানে যে সিম্প্যাথেটিকের যে নিউরো ট্রান্সমিটার সে নিয়ে যাবে, সে ক্যারি করবে, সেটার জন্য যে এক্সন আছে সেই এক্সন সে হারিয়ে ফেলছে। ফলে কি হচ্ছে, এই পর্যন্ত এসে গেছে, পোস্ট গ্যাংলিয়নিক সেলটা আছে তার এক্সনটা নেই। সো এটা হচ্ছে মডিফাইড পোস্ট গ্যাংলিয়নিক হচ্ছে নিউরন। মডিফাইড নিউরন হওয়ার কারণে এখানে কি হচ্ছে, শুধু সেলটা আছে, সেল বডিটা আছে মডিফাইড, এবং এই যে সেলগুলো সেটাকে আমরা বলি ক্রোমাফিন সেল। ক্রোমাফিন সেল, ঠিক আছে। ক্রোমাফিন সেল কিন্তু আমরা আরেক জায়গায় খুঁজছি, কোথায় জানো, এন্টেরোক্রোমাফিন সেল। সো ক্রোমাফিন সেল, ক্রোমাফিন সেল হচ্ছে আমাদের হচ্ছে এই যে অ্যাড্রেনাল মেডুলার যে সেল, যেখান থেকে হচ্ছে ইপিনেফ্রিন অ্যাড্রেনাল মেডুলারে যে হরমোনগুলো আছে সেই হরমোনগুলো সিক্রেট হয়। তো অ্যাড্রেনাল মেডুলা থেকে আমরা কি কি হরমোন পাই? মেনলি যে হরমোনগুলো পাই সেটা হচ্ছে ইপিনেফ্রিন, নর ইপিনেফ্রিন। ইপিনেফ্রিনের আরেকটা নাম সেটা হচ্ছে আমরা সবাই জানি হচ্ছে অ্যাড্রেনালিন। আর নর এপিনেফ্রিন যেটা আছে সেই নর এপিনেফ্রিনের আরেকটা নাম হচ্ছে নর অ্যাড্রেনালিন। এর সাথে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ডোপামিন। সো ইপিনেফ্রিন, নর এপিনেফ্রিন এবং ডোপামিন এই তিনটা হচ্ছে হরমোন হচ্ছে সিক্রেটেড হয়। এছাড়া আর কিছু পেপটাইড সিক্রেশন হচ্ছে। সেই পেপটাইড সিক্রেশন কি? পেপটাইড সিক্রেশন হচ্ছে অ্যানক্যাফালিনস, অ্যানক্যাফালিনস। আর এছাড়া সাবস্টেন্স পি এবং আদার কিছু সাবস্টেন্সও কিন্তু সিক্রেটেড হয়। সো মেনলি যে হরমোনগুলো সিক্রেটেড হয় সেটা হচ্ছে ইপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং ডোপামিন। এবং মনে রাখতে হবে অ্যাড্রেনাল যে হরমোন আছে সেটা কিন্তু আমাদের হচ্ছে, যেহেতু এটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ, এবং আমরা সবসময় জানি সিম্প্যাথেটিক কিসের উপর কাজ করে, ফ্লাইট অ্যান্ড ফাইট কন্ডিশনে, অর্থাৎ স্ট্রেসফুল যখন কন্ডিশন হয় সেই স্ট্রেসফুল কন্ডিশনে কিন্তু আমাদের এই সিম্প্যাথেটিক আমরা জানি ওভারফ্লো হয়, এবং আমাদের স্ট্রেসফুল কন্ডিশন থেকে আমাদেরকে কী করে, অ্যাওয়ার করা, হ্যাঁ, জাগ্রত করা, কোনো একটা অবস্থা সম্বন্ধে জানানো, হ্যাঁ, সব কিছু হচ্ছে সিম্প্যাথেটিক স্টিমুলেশনে বলা হয়ে থাকে। সিম্প্যাথেটিক স্টিমুলেশনে আমরা কি কি চেঞ্জ হয় এটা যদি বুঝতে হয়, বলা হয়ে থাকে যে সিম্প্যাথেটিক স্টিমুলেশন যখন কারো সামনে একটা সার হঠাৎ করে তাকে তাড়া করে, সেই সময় শরীরে যে যে পরিবর্তন। সো ক্রোমাফিন যে সেল, সেই সেলগুলোর সোর্স কি? আমরা যেটাই বলি, যদি আগে একটু সোর্সের জানার আগে আমাদের জানতে হবে যে বায়োসিনথেসিস, কিভাবে এই ক্যাটিকোলামাইন্সগুলো আমরা পাই, অর্থাৎ যে অ্যাড্রেনাল মেডুলারে যে হরমোনসগুলো আছে সেগুলো সিনথেসাইজ হয় কেন, সব কিছু আমরা সবাই জানি। আমরা যখন এন্ডোক্রাইনের ফার্স্ট ক্লাসে আমরা যখন পড়েছিলাম যে ক্লাসিফিকেশন অফ দ্য হরমোন, সেখানে আমরা বলেছিলাম যে ডেরিভেটিভস অফ অ্যামিনো অ্যাসিড টাইরোসিন, তার উদাহরণ ছিল থাইরয়েড হরমোন এবং হচ্ছে অ্যাড্রেনাল মেডুলারি হরমোন, অর্থাৎ এটা টাইরোসিন থেকে আসে। এবং আমরা জানি টাইরোসিন আসে মেনলি হচ্ছে ফিনাইল
অ্যালানিন থেকে। তো ফিনাইল অ্যালানিন থেকে আমরা হচ্ছে ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ এনজাইমের মাধ্যমে আমরা প্রথমে পাই হচ্ছে টাইরোসিন। এবং টাইরোসিন যেটা থাকে, তো যখন কোনো স্ট্রেসফুল কন্ডিশন হয় এই স্ট্রেস স্টিমুলেটেড করে কাকে? হাইপোথ্যালামাসকে স্টিমুলেটেড করে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন সিক্রেট করায়। এবং এই অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন যেটা সিক্রেটেড হচ্ছে সেটা এসে অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কাজ করে। এবং অ্যাড্রেনাল গ্ল্যান্ডে কাজ করে যখন হচ্ছে অ্যাড্রেনাল মেডুলাতে আসে তখন হচ্ছে এটা হচ্ছে এই কর্টিক্যাল হরমোন বলতে হবে যে তাহলে কর্টিক্যাল হরমোন কেন লাগবে? বেসিক্যালি কর্টিক্যাল হরমোনের মধ্যে যে গ্লুকোকর্টিকয়েড আছে, এই গ্লুকোকর্টিকয়েড হচ্ছে ইম্পর্টেন্ট অ্যাড্রেনাল মেডুলারি হরমোন। কারণ গ্লুকোকর্টিকয়েড ছাড়া আমরা দেখব নরএপিনেফ্রিন থেকে অধিকাংশ ইপিনেফ্রিনে ট্রান্সফার হয়ে যায়। যদি গ্লুকোকর্টিকয়েড না থাকে তাহলে কিন্তু এই নরএপিনেফ্রিন থেকে ইপিনেফ্রিন যে হচ্ছে ট্রান্সফার হওয়া সেটা কিন্তু হতে পারে না, সেজন্য গ্লুকোকর্টিকয়েডের প্রয়োজন হয়। আর আমরা জানি গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনের জন্য অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোনের প্রয়োজন হয়। সো আর হাইপোথ্যালামাস যে কোনো স্ট্রেস রিঅ্যাকশন করে এবং হাইপোথ্যালামাসে নরএপিনেফ্রিনের কনসেন্ট্রেশন থাকে অনেক বেশি। সো যখন হচ্ছে স্ট্রেসফুল কন্ডিশন হয় বডিতে তখন হচ্ছে এই আমাদের অ্যাড্রেনাল মেডুলা থেকে অ্যাড্রেনাল হরমোনগুলো সিক্রেশন হয়। কীভাবে সিনথেসিস হবে? যখন হচ্ছে আমাদের যে ক্রোমাফিন অ্যান্টেরোক্রোমাফিন সেল আছে সেই সেলের ভিতরে অ্যান্টেরোক্রোমাফিন যে সেল আছে সেলের ভিতরে যখন স্টিমুলাস আসে যে সেলটা তৈরি হওয়ার জন্য, এটার ভিতরে যে টাইরোসিনটা থাকে সেই টাইরোসিনটা প্রথমে টাইরোক্সিন হাইড্রোক্সিলেজ অর্থাৎ হাইড্রোক্সিলেশনের মাধ্যমে হচ্ছে ডোপাতে পরিণত হয়। সো টাইরোসিন যেটা থাকে যেটা থাকে এটা হচ্ছে টাইরোসিন হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে হাইড্রোক্সিলেশনের মাধ্যমে তৈরি করে ডোপা। ঠিক আছে, টাইরোসিন থেকে হাইড্রোক্সিলেশনের মাধ্যমে তৈরি হয় হচ্ছে ডোপা। এবার হচ্ছে ডোপা থেকে ডোপা ডিকার্বক্সিলেজের মাধ্যমে অর্থাৎ ডিকার্বক্সিলেশনের মাধ্যমে ডোপা ডিকার্বক্সিলেজ ডোপা ডিকার্বক্সিলেজ এই এনজাইম অর্থাৎ ডিকার্বক্সিলেশন, এখানে হচ্ছে হাইড্রোক্সিলেশন, এখানে হচ্ছে ডিকার্বক্সিলেশন। সো ডোপা থেকে আমরা পাই ডোপামিন। তাহলে দেখা যাচ্ছে অ্যাড্রেনাল মেডুলার যে হরমোন তিনটা আছে এটা আসলে একটা থেকে আরেকটা তৈরি হচ্ছে। ঠিক আছে, সো ডোপামিন এবং ডোপামিন থেকে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ। ঠিক আছে, বিটা হাইড্রোক্সিলেশন। সো ডোপামিন থেকে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজের মাধ্যমে আমরা পাই নরএপিনেফ্রিন এবং এই নরএপিনেফ্রিন থেকে একটা স্পেশাল এনজাইম আছে সেটাকে নাম হচ্ছে ফিনাইল অ্যালানাইন এন মিথাইল ট্রান্সফারেজ। ঠিক আছে, ফিনাইল ইথানোলামাইন এল মিথাইল ট্রান্সফারেজ, যেটাকে সংক্ষেপে আমরা বলি PNMT। ঠিক আছে, ফিনাইল ইথানোলামাইন এন মিথাইল ট্রান্সফারেজ এনজাইম। এই এনজাইমের মাধ্যমে নরএপিনেফ্রিন থেকে আলটিমেটলি ইপিনেফ্রিন তৈরি হয়। অর্থাৎ ইপিনেফ্রিনের সোর্স হচ্ছে নরএপিনেফ্রিন এবং এই যে নরএপিনেফ্রিন থেকে ইপিনেফ্রিন তৈরি হতেছে ফিনাইল ইথানোলামাইন এল মিথাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে। এই যে PNMT এনজাইম আছে এই PNMT এনজাইমকে স্টিমুলেট করে হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস এবং গ্লুকোকর্টিকয়েডসের উপস্থিতিতে লার্জ অ্যামাউন্ট অফ গ্লুকোকর্টিকয়েডস স্বাভাবিকভাবে যখন অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন হবে তখন গ্লুকোকর্টিকয়েড সিক্রেশন হয়, কারণ আমরা জানি ওটা একটা অ্যান্টিস্ট্রেস হরমোন। এবং এই লার্জ অ্যামাউন্ট অফ গ্লুকোকর্টিকয়েডস তখন কি হচ্ছে কর্টেক্স থেকে মেডুলার দিকে যায় ব্লাড সার্কুলেশনের মাধ্যমে এবং গিয়ে এই হরমোন এনজাইমটাকে স্টিমুলেটেড করে এবং স্টিমুলেটেড করার ফলে হচ্ছে নরএপিনেফ্রিন থেকে আলটিমেটলি আমরা ইপিনেফ্রিন পাই। ঠিক আছে, তাহলে সিনথেসিস অফ দ্য অ্যাড্রেনাল মেডুলারি হরমোনের ফার্স্টে যেটা বললাম ফিনাইল অ্যালানিন থেকে আমরা পাচ্ছি টাইরোসিন। আমরা জানি ডেরিভেটিভস অফ টাইরোসিন হচ্ছে আমার এই মেডুলারি হরমোনগুলো। সো যেটা টাইরোসিন থাকে টাইরোসিনটা ফার্স্টে হচ্ছে টাইরোসিন হাইড্রোক্সিলেজ অর্থাৎ হাইড্রোক্সিলেশনের মাধ্যমে তৈরি করে। ঠিক আছে, হচ্ছে টাইরোসিন হাইড্রোক্সিলেজের মাধ্যমে তৈরি করে হচ্ছে ডোপাটা পরবর্তীতে ডোপা হচ্ছে
কার্বক্সিলের মাধ্যমে তৈরি করে ডোপামিন। ডোপামিন থেকে আমরা ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে পাই হচ্ছে নরএপিনেফ্রিন, এবং আলটিমেটলি নরএপিনেফ্রিন থেকে পিএনএমডি অর্থাৎ ফিনাইলইথানোলামাইন এন মিথাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে আলটিমেটলি পাই হচ্ছে ইপিনেফ্রিন। সো তাহলে সোর্স যদি আমরা বলি যে হোয়াট ইজ দ্য সোর্স অফ দিস ক্যাটিকোলামাইন্স, ক্যাটিকোলামাইন্সের মধ্যে 80% আমাদের যে এই অ্যাড্রিনাল মেডুলারি হরমোনের যে আলটিমেটলি সিক্রেশন, এই আলটিমেটলি সিক্রেশনের যে ক্যাটিকোলামাইন্স অংশ ডোপামিন না, সেই অংশের মধ্যে 80% হচ্ছে ইপিনেফ্রিন আর 20% হচ্ছে নরএপিনেফ্রিন। মাথায় রাখতে হবে 80% হচ্ছে নরএপিনেফ্রিন কিন্তু ইপিনেফ্রিনে ট্রান্সফার হয়ে যায়, 20% হচ্ছে নরএপিনেফ্রিন ফর্মে থেকে যাচ্ছে। সো সোর্স অফ দ্য ক্যাটিকোলামাইন্স হচ্ছে ফার্স্ট হচ্ছে ইপিনেফ্রিনের হচ্ছে 80% ফ্রম দ্য অ্যাড্রিনাল মেডুলা এবং স্মল অ্যামাউন্ট ফ্রম দ্য ব্রেইন, ঠিক আছে, ব্রেইন থেকে স্মল অ্যামাউন্টে পাওয়া যায়। আর নরএপিনেফ্রিনের ক্ষেত্রে 20% অ্যাড্রিনাল মেডুলা থেকে পাই, আর বাকি রেস্ট অফ দ্য অংশ কিন্তু আমাদের হচ্ছে ব্রেইন থেকে আসে। কোথা থেকে? আমরা যে ব্রেইন থেকে কেন, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের পোস্ট গ্যাংলিওনিক নিউরন অব দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, কারণ পোস্ট গ্যাংলিওনিক নিউরন থেকে যে সিক্রেশন হচ্ছে সেটা কিন্তু নরএপিনেফ্রিন। আর ব্লাডে আমরা যে ইপিনেফ্রিনটা পাচ্ছি সেই ইপিনেফ্রিনটা কিন্তু অ্যাড্রিনাল মেডুলা থেকে আসতেছে। সো নরএপিনেফ্রিনের মেইন সোর্স কিন্তু পোস্ট হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেমের পোস্ট গ্যাংলিওনিক ফাইবার, সেখান থেকে হচ্ছে নরএপিনেফ্রিন আছে। তার সাথে আছে হাইপোথ্যালামাস, সিএনএস ব্রেইন, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে হাইপোথ্যালামাস, যেখানে লার্জ অ্যামাউন্টের হচ্ছে নরএপিনেফ্রিন থাকে। তাহলে এপিনেফ্রিনের সোর্স হচ্ছে এপিনেফ্রিন 80% আসতেছে অ্যাড্রিনাল মেডুলা থেকে, স্মল অ্যামাউন্টের পাই আমরা ব্রেইন থেকে। নরএপিনেফ্রিন 20% হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা থেকে, মোস্ট অফ দ্য পার্ট হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ নিউরন পোস্ট গ্যাংলিওনিক ফাইবার অফ দ্য সিম্প্যাথেটিক নিউরন থেকে আসতেছে, এবং হচ্ছে তার সাথে আছে সিএনএস ব্রেইন থেকে, ব্রেইন এবং লার্জ অ্যামাউন্টে থাকতেছে মেইনলি হাইপোথ্যালামাসে। সো এটা হচ্ছে সোর্স অফ দ্য হচ্ছে ক্যাটিকোলামাইন্স বলতে যেটা আমরা বলতেছি সেই সোর্স অফ দ্য ক্যাটিকোলামাইন্স। এবার এটা সিনথেসিস কীভাবে হচ্ছে, যে আমরা বললাম এই প্রসেসটাতে টাইরোসিন ডি বা হাইড্রোক্সিলেজ যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, প্রথমে হচ্ছে যে ডোপামিন যখন তৈরি হচ্ছে, এই টাইরোসিন থেকে ডোপা থেকে যখন ডোপামিন তৈরি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ডোপামিন হয়ে যাচ্ছে, সেই ডোপামিন কিন্তু হচ্ছে ইতে চলে যায় যে সাইটোপ্লাজমে থাকে, এবং সেখান থেকে তারা সিক্রেটরি ভেসিকলসে যায়, সেখানে হচ্ছে সিক্রেটরি ভেসিকলে নরএপিনেফ্রিন তৈরি হয়, এবং আলটিমেটলি এই নরএপিনেফ্রিন যখন তৈরি হয়ে যাচ্ছে, নরএপিনেফ্রিন তখন তার যে ভেসিকলস থাকে সেই ভেসিকলস থেকে আরেকটা ধরনের সিক্রেটরি ভেসিকলসে যায়, এবং সেখানে গিয়ে নরএপিনেফ্রিন থেকে ইপিনেফ্রিন কনভার্ট করা। অর্থাৎ ভেসিকলস যেটা আছে, একটা ভেসিকলসে আমি ইপিনেফ্রিন পাচ্ছি, আরেকটাতে নরএপিনেফ্রিন পাচ্ছি। এই যে আমরা জানি যে সেল যেটা আছে ক্রোমোফিন সেল, সেগুলো সিক্রেট করবে কি হিসাবে, যে কোনো নিউরোট্রান্সমিটার ভেসিকলসের মতো ছোট ছোট ভেসিকলস তৈরি হবে। সেই ভেসিকলস আমরা জানি যে কোনো সিক্রেশন এরকম ভেসিকলস তৈরি হবে, এটার ভিতর নিউরোট্রান্সমিটার থাকে, আলটিমেটলি এক্সোসাইটোসিসের মাধ্যমে এটা হচ্ছে সিক্রেট হয়, ঠিক আছে। একই রকমভাবে সেলের ভিতর ক্রোমোফিন সেলের ভিতরে প্রথমে টাইরোসিন থেকে হচ্ছে ডোপা থেকে ডোপামিন, ঠিক আছে, ডোপামিন তখন হচ্ছে একটা গ্র্যানুলেটেড ভেসিকলসের ভিতরে তৈরি হয়। তো এই পর্যায়টা সে সাইটোপ্লাজমে থাকতেছে, তারপরে চলে যাচ্ছে ভেসিকলসের ভিতরে ডোপামিনটা, এবং ডোপামিন ভেসিকলসের ভিতরে গিয়ে ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে তৈরি করতেছে নরএপিনেফ্রিন। যখন নরএপিনেফ্রিন তৈরি হচ্ছে তখন নরএপিনের কিছু অংশ করতেছি ওই ভেসিকলসটাকে বাদ দিয়ে সে আরেকটা ভেসিকলস তৈরি করতেছে, সেখানে এন্টার করতেছে, এবং সেই ভেসিকলসের ভিতরে সে গিয়ে নরএপিনেফ্রিন থেকে পিএনএমটি এনজাইমের মাধ্যমে তৈরি করতেছে ইপিনেফ্রিন। সো আমরা যে ভেসিকলসগুলো হচ্ছে দেখবো এই ক্রোমোফিন সেলের ভিতরে, সেই ক্রোমোফিন সেলের ভিতরে যে ভেসিকলসগুলো আছে, সেই ভেসিকলসগুলোর মধ্যে হচ্ছে কোনোটা হচ্ছে ইপিনেফ্রিন শুধু থাকবে, ইপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন থাকতে পারে, কোনোটার মধ্যে শুধু নরএপিনেফ্রিন থাকতে পারে, যেগুলো হচ্ছে ইপিনেফ্রিনে কনভার্সন হয়নি। আর এই জন্য এক্সোসাইটোসিসের মাধ্যমে যখন এটা সিক্রেটেড হচ্ছে, তার 80% হচ্ছে কিন্তু ইপিনেফ্রিন, আর 20% নরএপিনেফ্রিন ফর্মে হচ্ছে তৈরি হয়। সো আলটিমেটলি তাহলে এই যে ইপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন যেটা তৈরি হলো, আমরা যেটা বললাম যে এবং এই যে এই পর্যায়ে যখন নরএপিনেফ্রিন থেকে ইপিনেফ্রিন সিক্রেশন হচ্ছে, তখন এই পিএনএমটি হচ্ছে যে এনজাইম আছে, সেই এনজাইমটাকে হচ্ছে স্টিমুলেটেড করে গ্লুকোকর্টিকয়েডস অর্থাৎ কর্টিসল, এবং কর্টিসল ছাড়া কিন্তু যদি কর্টিসল না থাকে তাহলে কিন্তু নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিন তৈরি হবে না, এবং বডিতে এই কারণে হচ্ছে যদি হাইপোফাইসেক্টমি করা হয়, অর্থাৎ হচ্ছে
অপারেশন করে ফেলে দেওয়া হয়, সেই ক্ষেত্রে হাইপোফ্যাসাক্টমি বলছি, কিন্তু আমি হাইপোফ্যাসাক্টমি যদি করা হয় সেক্ষেত্রে এসিটিএস পাবো না, এসিটিএস না পারলে গ্লুকোকর্টিকয়েড না, গ্লুকোকর্টিকয়েড না থাকলে নরএপিনেফ্রিন থেকে ইপিনেফ্রিনের যে কনভার্সন, সেই কনভার্সন হবে না, ফলে ব্লাডের সার্কুলেশনে কিন্তু আমরা ইপিনেফ্রিন পাবো না। ঠিক আছে, সবচেয়ে বড় জিনিস হচ্ছে ইপিনেফ্রিন পাওয়া যায় না একেবারে প্রথম দিকে, তবে কিছুটা সময় যাওয়ার পরে স্মল অ্যামাউন্টের ইপিনেফ্রিন আসে, মোস্ট প্রবাবলি ব্রেইন বা যেগুলো থেকে সোর্স আছে সেখান থেকে হচ্ছে কিছু পরিমাণ ইপিনেফ্রিন তৈরি হয়, কিন্তু ওভারঅল যে লার্জ অ্যামাউন্টের ইপিনেফ্রিন যেটা নরএপিনেফ্রিন থেকে আসে সেটা আর তৈরি হতে পারে না, এবং আমরা ব্লাডে তখন নরএপিনেফ্রিন পাবো, এপিনেফ্রিন কিন্তু পাবে না। ঠিক আছে, অর্থাৎ ইপিনেফ্রিনের যে সিনথেসিস হওয়া সেটাই কিন্তু ডিক্রিজ হয়ে যাবে। তাহলে যেটা আমরা বললাম, তাহলে রেগুলেশন কীভাবে হচ্ছে, যখন স্ট্রেসফুল কন্ডিশন হবে, স্ট্রেস হাইপোথ্যালামাসকে স্টিমুলেসিস করবে, অর্থাৎ যদি স্ট্রেস হয় তাহলে স্ট্রেস যখন পড়বে সেই স্ট্রেসটা কেউ থেকে কাজ করবে হাইপোথ্যালামাসের ওপর কাজ করবে। সো হাইপোথ্যালামাসের উপর কাজ করবে, হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়র পিটুইটারির উপর কাজ করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেটেড করে এটা হচ্ছে অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন সিক্রেট করাবে, অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন তখন হচ্ছে এসে কাজ করবে হচ্ছে অ্যাড্রেনাল কর্টেক্সের উপর, যেখান থেকে কর্টিসল সিক্রেশন হবে। কর্টিসল যখন ব্লাডের মাধ্যমে অ্যাড্রেনাল মেডুলাতে যাবে তখন হচ্ছে মেইনলি আমার এই হচ্ছে অলরেডি যেটা সিনথেসিস শুরু হয়ে যায় আমাদের স্ট্রেসফুল কন্ডিশনে, পোস্টসিনাপটিক নিউরন থেকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে হচ্ছে নরএপিনেফ্রিন সিক্রেশন হওয়া শুরু হয়ে যায়। সেই নরএপিনেফ্রিন যেটা থাকে সেই নরএপিনেফ্রিন টাইরোসিন থেকে আসে, ক্রোমাফিন সেলের ভিতর টাইরোসিন থেকে ডোপামিন, ডোপা থেকে ডোপামিন থেকে হচ্ছে নরএপিনেফ্রিন আসে, এবং যখন হচ্ছে গ্লুকোকর্টিকয়েড হাজির হয় সেই এনজাইমকে স্টিমুলেটেড করে এবং আলটিমেটলি নরএপিনেফ্রিন থেকে ইপিনেফ্রিন তৈরি করে, এবং এই ইপিনেফ্রিন এবং নরএপিনেফ্রিন হচ্ছে তখন আলটিমেটলি ব্লাডের মধ্যে সিক্রেটেড হয় এবং তাদের অ্যাকশন করে। ঠিক আছে, এখন এই যে নরএপিনেফ্রিন এবং ইপিনেফ্রিন যেগুলো আছে, তা নর্মাল কেরা মানে হাফ লাইফ কত, তো প্লাজমা লেভেলটা আগে জানি। সাধারণত হচ্ছে যে এপিনেফ্রিনগুলো আছে 95% অফ দ্য ডোপামিন যেটা সিক্রেশন হয় অ্যাড্রেনাল মেডুলা থেকে, সে 95% ডোপামিন কিন্তু প্লাজমা বার্নিং থাকে, এবং এপিনেফ্রিনের যে নরএপিনেফ্রিন আছে তার 70% কিন্তু প্লাজমা বাইন্ড অবস্থায় থাকে। ঠিক আছে, কোথায় থাকে, কিসের সাথে, এরা মেনলি থাকে প্লাজমাতে সালফেটের সাথে বান্ডেড করে, অর্থাৎ কনজুগেটেড উইথ সালফেট। এটা খেয়াল রাখতে হবে, এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন এবং ডোপামিন এরা কিন্তু সালফেটের সাথে কনজুগেশন করে, এবং যখন সালফেটের সাথে কনজুগেটেড অবস্থায় থাকে এরা ইনঅ্যাক্টিভ থাকে। নর্মালি নরএপিনেফ্রিনের প্লাজমা লেভেল হচ্ছে 300 পিকোগ্রাম পার এমএল। ঠিক আছে, এবং যদি আমি অ্যাড্রেনাল গ্ল্যান্ড কেটেও ফেলি, এটা মনে রাখতে হবে, যদি অ্যাড্রেনালটমি করেও ফেলা হয় তবুও কিন্তু নরএড্রেনালিনের যে অর্থাৎ নরএপিনেফ্রিনের যে পরিমাণ ব্লাডে 300 হচ্ছে পিকোগ্রাম পার এমএল, এটা কিন্তু আনচেঞ্জ থাকবে, কারণ আমরা বলছি যে অ্যাড্রেনাল মেডুলা হচ্ছে 20% সোর্স হচ্ছে নরএপিনেফ্রিনের, বাকি সবই আসতেছে পোস্টসিনাপটিক নিউরন অফ দ্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, সিএনএস, হাইপোথ্যালামাসে সব কিছু থেকে আসতেছে। সেই কারণে অ্যাড্রেনালেক্টমি করে ফেলার পরেও কিন্তু নরএপিনেফ্রিন হচ্ছে পাশে, নরএপিনেফ্রিন আমরা হচ্ছে ব্লাডে আনচেঞ্জ অবস্থায় পাওয়া যায়। কিন্তু যদি হচ্ছে অ্যাড্রেনালেক্টমি করে ফেলা হয় সেক্ষেত্রে কিন্তু ইপিনেফ্রিনটা কিন্তু আমরা ব্লাডে ডিক্রিজ হয়ে যাবে, হচ্ছে অলমোস্ট 0 হয়ে যাবে প্রথম দিকে। সো ইপিনেফ্রিনের ব্লাডের কনসেন্ট্রেশন হচ্ছে 30 পিকোগ্রাম পার এমএল, এবং এটা অ্যাড্রেনালেক্টমি করার পরে কিন্তু লেভেলটা 0-তে চলে আসে, এবং বলা হয়ে থাকে যে হচ্ছে যে কিছুটা সময় পর ইভেন দুটো বাইল্যাটারাল অ্যাড্রেনালেক্টমি করে যদি ফেলা, অর্থাৎ বাইল্যাটারাল অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি আমরা কেটেও ফেলি, বাইল্যাটারালি দুপাশের অ্যাড্রেনাল গ্ল্যান্ড যদি কেটে ফেলি, তাতে নরএপিনেফ্রিনে কোনো চেঞ্জ হবে না, কিন্তু ইপিনেফ্রিন 0 হয়ে যাবে। তবে কিছুটা সময় পর ব্লাডে আমরা কিছুটা ইপিনেফ্রিন পাবো, যেটা হচ্ছে মেইনলি হচ্ছে যেটা সিএনএসের সেল, আইসিএসএল, সেই সেলগুলো থেকে আসতে পারে এই ইপিনেফ্রিনের সোর্স হিসেবে। ঠিক আছে, হাফ লাইফ হচ্ছে মাত্র 2 মিনিট। ঠিক আছে, ডোপামিনের কনসেন্ট্রেশন কত, ডোপামিনের প্লাজমাতে কনসেন্ট্রেশন হচ্ছে মাত্র 35 পিকোগ্রাম পার এমএল। ঠিক আছে, এবং এই যে ডোপামিন, আমরা এতক্ষণ ক্যাটেকোলামাইন নিয়ে কথা বলছিলাম, ডোপামিন যে আরেকটা হরমোন যেটা অ্যাড্রেনাল মেডুলা সিক্রেশন করে, যেটা এগুলোর হচ্ছে প্রিকারসার আগে থেকে অংশ, সে হচ্ছে যে অর্ধেক ডোপামিন সেটা আসে হচ্ছে অ্যাড্রেনাল
মেডুলা থেকে। তো 50% যে আমাদের বডিতে যে ডোপামিন আছে তার 50% আসে অ্যাড্রেনাল মেডুলা থেকে এবং বাকিটা আসে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে, ঠিক আছে, যেটা অটোনমিক নার্ভাস সিস্টেমের সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে আমরা পাই, ঠিক আছে। সো তাহলে 50% আমরা সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে পাচ্ছি, 50% হচ্ছে পাচ্ছি আমরা অ্যাড্রেনাল মেডুলা থেকে ডোপামিনের ক্ষেত্রে। হাফ লাইফ হচ্ছে অনলি 2 মিনিটস। তা এই যে আমাদের যে ক্যাটেকোলামাইন্সগুলো আছে সেই ক্যাটেকোলামাইন্সগুলো হচ্ছে ক্যাটাবলিজম, অর্থাৎ কিভাবে ভাঙে। আমরা যে ক্যাটেকোলামাইন্স পাই যেটা হচ্ছে ইপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এবং ডোপামিন, এটা হচ্ছে ভেঙে যায়। সারা বডিতে আমাদের এই হিসাবে থাকবে না যে, এবং ভেঙে যাওয়ার জন্য দুটো জরুরি এনজাইমের প্রয়োজন হয়। একটা হচ্ছে COMT, যেটাকে বলা হয় ক্যাটেকোলোমিথাইল ট্রান্সফারেজ, COMT ক্যাটেকোলোমিথাইল ট্রান্সফারেজ, ঠিক আছে, COMT ক্যাটেকোলোমিথাইল ট্রান্সফারেজ এনজাইম। এই এনজাইমটা হচ্ছে, আরেকটা হচ্ছে মনো অ্যামাইনো অক্সাইডেজ, ঠিক আছে, মনো অ্যামাইনো অক্সাইডেজ MO। তো COMT এবং MO এই দুইটা এনজাইম রেসপন্সিবল ফর দ্য ডিগ্রেডেশন অফ দ্য অ্যাড্রেনাল মেডুলারি হরমোন। কি করবে সেটা হচ্ছে ইপিনেফ্রিন এবং নন এপিনেফ্রিন যেগুলো আছে, অর্থাৎ ক্যাটেকোলামাইন্সগুলো আছে, সে হচ্ছে ডোপামিন যেটা আছে, সে নর্মাল যে ডোপামিন থাকে সেই ডোপামিন যেটা আছে সেই ডোপামিন সেটা হচ্ছে কনভার্টেড হয়ে যায়। কনভার্টেড হবে হচ্ছে কি 3-মেথক্সিটাইরামিন, 3-মেথক্সিটাইরামিন এটাতে কনভার্টেড হবে। কিসের মাধ্যমে? সেটা হচ্ছে COMT যেটা, সেটা, ঠিক আছে, ক্যাটেকোলোমিথাইল ট্রান্সফারেজ আছে COMT, সেই COMT এনজাইমের মাধ্যমে ডোপামিন থেকে আমরা কিন্তু 3-মেথক্সিটাইরামিন পাই। তারপরে যেটা হয় সেটা হচ্ছে নরএপিনেফ্রিন এবং এই ডোপামিন থেকে আরও একটা জিনিস পাই, সেটা হচ্ছে ডোপামিন একটা হচ্ছে 3-মেথক্সিটাইরামিনে কনভার্ট হয়, আরেকটা যেটা হচ্ছে 3,4-ডাইহাইড্রক্সিফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, 3,4-ডাইহাইড্রক্সিফিনাইল অ্যাসিটিক অ্যাসিড এতে কনভার্ট হয়, ঠিক আছে, তাহলে ডোপামিন থেকে ডোপামিনকে COMT এনজাইম হচ্ছে করে হচ্ছে 3-মেথক্সিটাইরামিনে, আর মনো অ্যামাইনো অক্সাইডেজ যেটা MO এনজাইম, সেই MO এনজাইম এটাকে কনভার্ট করে হচ্ছে 3,4-ডাইহাইড্রক্সিফিনাইল অ্যাসিটিক অ্যাসিড। এই দুটো পার্টে হতে পারে, দুটো এনজাইম ডোপামিনকে দুটো ভাগে পরিণত করে। আরেকদিকে কি হচ্ছে, নন এপিনেফ্রিন যেটা তৈরি হচ্ছে, সেই নন এপিনেফ্রিন এবং এপিনেফ্রিন দুটোই হচ্ছে এই 3,4-ডাইহাইড্রক্সি ম্যান্ডেলিক অ্যাসিডের পরিণত। এখানে ছিল 3,4-ডাইহাইড্রক্সিফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু ইপিনেফ্রিন এবং নন এপিনেফ্রিন, ইপিনেফ্রিন এবং ইপি প্লাস নন এপিনেফ্রিন এরা হচ্ছে কনভার্ট হয়ে যে তৈরি করবে, যে দুজন আছে এরা হচ্ছে মূলত হচ্ছে মনো অ্যামাইনো অক্সাইডেজের মাধ্যমে 3,4-ডাইহাইড্রক্সি ম্যান্ডেলিক অ্যাসিডে পরিণত হয়। এটা তোমাদের বেশি লাগবে হচ্ছে ফার্মাকোলজিতে, এখানে একটু জেনে রাখা সিম্প্যাথেটিকতে লাগে। সো ইপিনেফ্রিন নন এপিনেফ্রিন যেটা, সেটা হচ্ছে মনো অ্যামাইনো অক্সাইডেজ এনজাইমের মাধ্যমে 3,4-ডাইহাইড্রক্সি ম্যান্ডেলিক অ্যাসিডে পরিণত হয় এবং 3,4-ডাইহাইড্রক্সি ম্যান্ডেলিক অ্যাসিডটা পরবর্তীতে এই COMT এনজাইমের মাধ্যমে ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড বলা হয় এটাকে, VMA, ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। সো দ্য আলটিমেট ফেট অফ দ্য ক্যাটেকোলামাইন্স ইজ ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড, ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিড, 3,4-ডাইহাইড্রক্সি ম্যান্ডেলিক অ্যাসিড যেটা COMT অর্থাৎ হচ্ছে ক্যাটেকোলোমিথাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে আলটিমেটলি ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিডে পরিণত হয়। সো ইপিনেফ্রিন নন এপিনেফ্রিন আলটিমেটলি পরিণত হয় ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিডে। আর যেটা হচ্ছে আমাদের ডোপামিন আমরা দেখছিলাম যে 3-মেথক্সিটাইরামিন আর ওদিকে হচ্ছে 3,4-ডাইহাইড্রক্সিফিনাইল অ্যাসিটিক অ্যাসিড, এই দুধ যেটা আছে এরা আলটিমেটলি কনভার্ট হয়ে যায়, ঠিক আছে, এই 3-হাইড্রক্সি এবং হচ্ছে মিটালিক, এরা দুটা সবই হচ্ছে তো মানে কনভার্টেড হয়ে যায় দুটো আলাদা আলাদা এনজাইমের মাধ্যমে হোমোভ্যালেনিক অ্যাসিডে, হোমোভ্যালেনিক অ্যাসিড অর্থাৎ ভ্যালেনিক অ্যাসিড বলে সবাই,
ভ্যালেনিক অ্যাসিড, হোমোভ্যালেনিক অ্যাসিডে কনভার্টেড হয়ে যায়, ঠিক আছে। সো 3,4 ডাইহাইড্রোক্সি হচ্ছে অ্যাসিটিক ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড যেটা, সেটা হচ্ছে মোনো অ্যামাইনো অক্সিডেজের মাধ্যমে হয়, আর এখানে হচ্ছে COMT এনজাইমের মাধ্যমে। আলটিমেটলি এরা হচ্ছে হোমোভ্যালেনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। সো দ্য অ্যাড্রেনাল মেডুলার যে হরমোনগুলো আছে সেটা হরমোনগুলো আলটিমেটলি হচ্ছে কনভার্টেড হয় ক্যাটিকোলামাইন্সগুলো ভেনাইল ম্যান্ডালিক অ্যাসিডে, এবং ডোপামিন হচ্ছে ভ্যালেনিক অ্যাসিডে কনভার্টেড হয়ে যায়। সো আমরা কি কি ফর্মে পেতে পারি? সো আমরা এগুলো হচ্ছে ইউরিনে ভিনাইল ম্যান্ডালিক অ্যাসিড হিসেবে করতে পারবো। এই পর্যায়ে হতে গিয়ে আবার হচ্ছে যেটাকে মাস্কুলারিস থাকে সেটাকে হচ্ছে মেটা নরএপিনেফ্রিন আর মেটা এপিনেফ্রিন বলা হয়, সেই ফর্মে পেতে পারি, অথবা সামান্য পরিমাণে হচ্ছে ফ্রি ইপিনেফ্রিন অথবা নরএপিনেফ্রিন হিসাবেও বডি থেকে তারা সিক্রেটেড হতে পারে। এখন কথা হচ্ছে যে কী কাজ এই আমাদের যে বললাম অ্যান্টি স্ট্রেস হরমোন, যেটা বলছিলাম যে একটা মানুষের সামনে হঠাৎ করে যদি একটা সার আসে এবং সে যদি তাড়া শুরু করে, তখন আমার বডিতে যে যে পরিবর্তনগুলো হচ্ছে এইগুলোই হচ্ছে সিম্প্যাথেটিক ফাংশন, অর্থাৎ স্ট্রেসে আমি যা করছি কী করি হয়, একটা সারকে দেখলে আমাদের চোখ বড় বড় হয়ে যাবে, মুখ শুকিয়ে আসবে, তারপরে কি আমরা দৌড়ের প্রস্তুতি নেব, দৌড় দেওয়া শুরু করবো, মাসকুলার অ্যাকশন শুরু হয়ে যাবে, ইন্টেস্টাইনাল যা ফাংশন সব বন্ধ হয়ে যাবে, মিকচুরেশন রিফ্লেক্স কমে যাবে, স্টুল হচ্ছে ডেফিকেশন রিফ্লেক্স থাকবে না, হার্টবিট বেড়ে যাবে, পালস বেড়ে যাবে, এই চেঞ্জগুলো হতে পারে, রেসপিরেশন বেড়ে যাচ্ছে, যা যা ঘটতেছে সব কিছুই হচ্ছে সিম্প্যাথেটিক অ্যাকশন, এবং সব কিছুই করাবে হচ্ছে আমাদের ক্যাটিকোলামাইন্স। তা কীভাবে কাজ করে? তাহলে প্রথমে যেটা কাজ হচ্ছে দ্য ফাংশন অফ দ্য ক্যাটিকোলামাইন্সের প্রথম যেটা কাজ সেটা হচ্ছে হার্টের উপর যেটা করবে সেটা হচ্ছে, তার আগে যেটা বললি সেটা হচ্ছে ক্যাটিকোলামাইন্সের, যেটা তোমরা ফার্মাকোলজি পড়ার সময় এটা আরও বুঝতে পারবা, সাধারণত কাজ করে দুটো রিসেপ্টরের উপর, একটা হচ্ছে আলফা রিসেপ্টর এবং বিটা রিসেপ্টর। আলফার আবার দুটো ভাগ আছে, আলফা 1 আলফা 2। বিটা রিসেপ্টরের ভাগ হচ্ছে বিটা 1 বিটা 2 এবং বিটা 3। এদের ডিস্ট্রিবিউশন আমি পড়ালাম না, কারণ ডিস্ট্রিবিউশন পড়ায় হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম পড়ার সময় কিছুটা লাগবে, আর পুরোটাই হচ্ছে ফার্মাকোলজির ফাংশনের পড়ানোর সময় পড়িয়ে ফেলে। সো আমরা যেটা বলছিলাম হার্টের উপর কাজ করবে। হার্টের উপর কী করবে? যে বললাম সিম্প্যাথেটিক স্টিমুলেশন, হার্ট রেট বাড়িয়ে দেয়। কেন বাড়িয়ে দিবে? কার্ডিয়াক অ্যাসিলারেশন করাবে, হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে। তাহলে হার্ট রেট যখন বাড়বে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়বে, তার মানে কি কার্ডিয়াক আউটপুট বাড়তেছে, তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে আমার যেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, সেই সিস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যাচ্ছে, এবং এই যে কাজটা সে করতেছে, ইনক্রিজ হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন, ইনক্রিজ কার্ডিয়াক আউটপুট, এই সবগুলো কাজ সে করতেছে বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে, ঠিক আছে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্লাড ভেসেলসের উপর। ব্লাড ভেসেলসের উপর যেটা হয়, ঠিক আছে, মোস্ট অফ দ্য অর্গান অফ দ্য বডির যেটা হয় সেটা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করবে, ঠিক আছে, ভেসোকনস্ট্রিকশন করবে, এবং এই ভেসোকনস্ট্রিকশন করবে কে? আলফা 1 রিসেপ্টরের উপর, মেনলি নরএপিনেফ্রিন, এবং এই ভেসোকনস্ট্রিকশনের কারণে কি করবে? পেরিফেরাল রেজিস্ট্যান্সও বাড়িয়ে দিবে। এই কারণে নরএপিনেফ্রিন মেনলি হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়াচ্ছে এবং হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়াচ্ছে। কিন্তু ইপিনেফ্রিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইপিনেফ্রিন যদিও কার্ডিও অ্যাক্সিলারেটরি ফাংশন করে, কিন্তু লিভার এবং স্কেলিটাল মাসল এই জায়গাগুলোতে ইপিনেফ্রিন হচ্ছে ভেসো ডাইলেশন করে, এবং এত বেশি পরিমাণ ভেসো ডাইলেশন করে যে যেটা বিটা 2 রিসেপ্টরের উপরে কাজ করে, ভেসো ডাইলেশন করে লিভারে এবং স্কেলিটাল মাসলে, এবং তাদের এই যে ভেসো ডাইলেটরি ইফেক্ট এত বেশি যে এটা হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্সটা কমিয়ে দেয়, ফলে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কিন্তু ফল করে যায়। সো তাহলে হার্টের উপর কাজ আমরা বললাম কার্ডিও অ্যাসিলেটরি ফাংশন, এবং এই যে কাজটা করছে এই কাজটা করতেও কিন্তু তার কাকে লাগবে? গ্লুকোকর্টিকয়েডের, কারণ আমরা বলেছিলাম যে পারমিসিভ অ্যাকশন অফ দ্য গ্লুকোকর্টিকয়েড, এই কাজগুলো গ্লুকোকর্টিকয়েড ছাড়া তো সে করতে পারবে না। সো হার্ট রেট ইনক্রিজ করবে, ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ করবে, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করবে, বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে দুজনই করতেছে, এবং এটাতে কি হবে? সিস্টোলিক যে ব্লাড প্রেশার সেটা বেড়ে যাচ্ছে। নরএপিনেফ্রিন ওভারভিউ হচ্ছে মোস্ট অফ দ্য অর্গানের যে ব্লাড ভেসেল সেগুলো ভেসোকনস্ট্রিকশন করাবে, ফলে পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াবে। কিন্তু ইপিনেফ্রিন করবে কি? সে লিভার এবং স্কেলিটাল মাসল যে আছে তাদের যে ভেসেলসগুলো আছে সেটা ভেসো ডাইলেশন করাবে, বিটা 2 রিসেপ্টরের উপর কাজ করে। যেখানে নরএপিনেফ্রিন অন্য ভেসেলগুলো কনস্ট্রিকশন করতেছে আলফা 1 রিসেপ্টরের মাধ্যমে, সেখানে হচ্ছে ইপিনেফ্রিন করছে বিটা 2 রিসেপ্টরের মাধ্যমে। বিটা 2 রিসেপ্টরের মাধ্যমে কন্ট্রাকশনের ফলে ভেসোডাইলেশনটা এত বেশি পরিমাণ থাকে যে পেরিফেরাল রেজিস্ট্যান্স ফল করে যায় এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে ডিক্রিজ করে যাবে।
রেসপিরেটরি সিস্টেমের উপর কাজ করবে কি, রেসপিরেটরি যে সিস্টেমের উপর সাধারণত রেসপিরেটরি রেট বেড়ে যাবে আমাদের, যেহেতু অ্যাকশন বেড়ে যাবে। আরেকটা কি ব্রঙ্কোডাইলেশন হয়, যত বেশি বেশি করে রেসপিরেশন সে নিতে পারে সেই কারণে ব্রঙ্কোডাইলেশন হবে। ব্রঙ্কোডাইলেশন করবে বিটা-2 রিসেপ্টরের উপর কাজ করে, মেনলি হচ্ছে ব্রঙ্কোডাইলেশনটা করবে, ঠিক আছে। এবং পালমোনারি যে ভেসেলগুলো আছে সেগুলো ভেসো কনস্ট্রিকশন করবে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টের মধ্যে কি কাজ করবে, একটা হচ্ছে, তাহলে আমরা যেটা বলেছি যে সিম্প্যাথেটিক অ্যাকশন কি, স্ট্রেস অ্যাকশন কি, যখন আমাকে সারা তাড়া করবে তখন নিশ্চয়ই আমার মিকচুরেশন করতে ইচ্ছে করবে না, তখন নিশ্চয়ই আমার ডেফিকেশন করতে ইচ্ছে করবে না। সেই কারণে এটুকু মাথায় রাখবে যে জিআইটির উপর যে কাজটা হবে ইনহিবিটরি অ্যাকশন, অর্থাৎ এর মর্টালিটি সে ডিক্রিজ করে দিবে মর্টালিটি। স্ফিংটার কি করবে, কনস্ট্রিকশন করবে, স্মুথ মাসল রিল্যাক্সেশন করবে, যার ফলে কি হবে, মর্টালিটি থাকবে না, রিফ্লেক্সগুলোও থাকবে না। সো ইন্টেস্টাইনাল রিফ্লেক্স পাবো না আমরা। তাহলে স্ফিংটারটা হচ্ছে কন্ট্রাকশন করতেছে, হচ্ছে মর্টালিটি যে ডিক্রিজ করতেছে, এবং যে সিক্রেশন আছে যেটা আমার হচ্ছে ডাইজেশন করাবে, তখন ডাইজেশন নিয়ে চিন্তা করার, স্ট্রেসফুল কন্ডিশনে ডাইজেশন নিয়ে আমাদের কোনো চিন্তা থাকবে না, আমার এখন যান বাঁচানো ফরজ, যেহেতু পিছনে সার তারা করছে। সো সেই কন্ডিশনে জিআইটির যে অ্যাকশন, সে জিআইটির যে অ্যাকশনগুলো তখন আর সেরকম কাজ করবে না, তখন ইনহিবিটরি অ্যাকশন হবে। তাহলে যে মুভমেন্ট আছে সে মুভমেন্টটা কম হবে, তাহলে জিআইটির মর্টালিটি যেটা মুভমেন্ট যেটা সেটা ডিক্রিজ করে যাবে। স্ফিংটার কি হবে, কনস্ট্রিকশন হবে, যাতে হচ্ছে ডেফিকেশন বা হচ্ছে মিকচুরেশনের, সেটা আমরা মিকচুরেশন না বলি, ডেফিকেশন যেটা আছে সেটা হতে না পারে। তার সাথে আরেকটা জিনিস সেটা করতেছে, সেটা হচ্ছে যে ডাইজেস্টিভের যে জুসগুলো আছে সেই জুসগুলো হচ্ছে সিক্রেশনটা ইনহিবিট করে দিবে, ঠিক আছে। আমরা সবাই দেখেছি যে সিম্প্যাথেটিকের একটা পার্ট এন্টেরিক নার্ভাস সিস্টেমের উপর, গাটের উপর যায়। সো সেই গাটের উপর গিয়ে এন্টেরিক নার্ভাস সিস্টেমের যে মিউসিনাস প্লেক্সাস আছে সেটা হচ্ছে সিক্রেশনের সাথে যুক্ত, সেটাকে ইনহিবিট করিয়ে রাখবে, করিয়ে রেখে হচ্ছে ইন্টেস্টাইনাল যে সিক্রেশন সেটা কমিয়ে দিবে। তারপরে কি হচ্ছে সবচেয়ে বড়, সেটা হচ্ছে জিআইটি হচ্ছে আমার মেটাবলিক ফাংশন অফ দ্য ক্যাটিকোলামাইন্স। কি করে, ক্যাটিকোলামাইন্স ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। আমরা জানি যে কোনো স্ট্রেস হরমোন যেগুলো কাজ করবে সেগুলো বডির এনার্জির প্রতি করবে, সেই কারণে সে কী করবে, গ্লুকোজকে বাড়ানোর চেষ্টা করবে, ফ্যাটকে আনার চেষ্টা করবে। সো এট করবে গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে, এবং গ্লাইকোজেনোলাইসিস আমরা জানি মেনলি কোথায় হয়, লিভারের মধ্যে। সো যখন গ্লাইকোজেন হিসেবে লিভারে গ্লুকোজ সিনথেসিস জমা হয়ে আছে, সেই গ্লাইকোজেনের উপর কাজ করবে, এবং গ্লাইকোজেনের উপর কাজ করে এটাকে গ্লাইকোজেনোলাইসিস করে আলটিমেটলি গ্লুকোজ তৈরি করে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াবে। ফ্যাটের উপর কি করবে, এডিপোজ টিস্যু থেকে হচ্ছে ফ্যাটটাকে মোবিলাইজেশন করে ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দিবে, ঠিক আছে, বাড়িয়ে দিবে। এবং হচ্ছে কি ইনসুলিনের যে সিক্রেশন সেটাকেও কিন্তু সে ডিক্রিজ করে দিবে। তারপরে হচ্ছে কি তারপর হচ্ছে ইউরিনারি সিস্টেমে আমরা সবাই জানি মিকচুরেশন রিফ্লেক্স হবে না, ফরডাটোস মাসল যেটা আছে সেটা রিল্যাক্সেশন হবে, স্ফিংটার যেটা আছে সেটাকে কনস্ট্রিক্ট করে দিবে। অর্থাৎ স্ফিংটার কনস্ট্রিকশন হলে আর মাসল যদি রিল্যাক্সেশন হয় তাহলে হচ্ছে মিকচুরেশন হতে পারবে না। সো সে হচ্ছে যে টেট্রাসেল মাসল আছে সেটাকে রিল্যাক্সেশন করবে। এখানে সাধারণত বিটা আমরা হচ্ছে মিকচুরেশন রিফ্লেক্স যেটা তোমাদের যদি মনে থাকে, ঠিক আছে, সেইখানে দেখবে যে বিটা-2 রিসেপ্টরের উপর কাজ করে, যেটা টেট্রাসেল মাসলের মধ্যে আছে, ঠিক আছে, সেই মাসলের উপর বিটা-2 রিসেপ্টরের উপর কাজ করে এটাকে রিল্যাক্স করাবে, ইনহিবিশন করাবে। এবং স্ফিংটার আলফা-1 রিসেপ্টর সেই স্ফিংটারের উপর কাজ করে এটাকে কনস্ট্রিক্ট করাবে, ঠিক আছে, এবং করাবে, ঠিক আছে। এবার হচ্ছে যে রেনিন, এবং আরেকটা জরুরি যে কোনো স্ট্রেসফুল কন্ডিশন, যেহেতু ওদিকে প্রেশার বাড়ার একটা কারণ, সেটা হচ্ছে রেনিন সিক্রেশন করাবে, ইনক্রিজ পরিমাণ রেনিন সিক্রেশন করা হয়। আর সবচেয়ে জরুরি যেটা সেটা হচ্ছে স্কিনের উপর অ্যাকশন। আমরা সবাই জানি যখনই আমরা স্টিমুলেশন, যখনই চোখের সামনে কি দেখি, একটা সার দেখলাম অথবা ভয়ের কিছু দেখলাম, সাথে সাথে কি হয়, আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। কেন লোম দাঁড়িয়ে যায়? কারণ হচ্ছে যে আমার যে সোয়েট গ্ল্যান্ডের যে হেয়ার ফলিকলের যে সেলগুলো, মাসেলগুলো আছে, ঠিক আছে, যেটাকে আমরা বলা হয় পাইলো ইরেক্টর আর ইরেক্টোপাইলি মাসল, সেই ইরেক্টোপাইলির মাসেলগুলোকে কন্ট্রাকশন করবে। আর কন্ট্রাকশন হওয়ার কারণে আমাদের যে হচ্ছে হরিপ্লেশন যেটা হয়, ঠিক আছে, গায়ের লোম দাঁড়িয়ে যাওয়া, সেই গায়ের লোমটা দাঁড়িয়ে যায়, ঠিক আছে। তাহলে আলফা-1 রিসেপ্টরের মাধ্যমে পাইলো ইরেক্টর মাসলকে কন্ট্রাকশন করিয়ে সে কিন্তু হচ্ছে আমাদের যে হরিপ্লেশন সেটাকে করাবে, অর্থাৎ লোম দাঁড় হয়ে যাওয়া সেটা হবে। এক্সেস সোয়েটিং করাবে, কারণ আমরা কী হচ্ছে মাসল দৌড়াচ্ছি, এনার্জি তৈরি হচ্ছে এবং সোয়েটিং হচ্ছে, ঘামছি। না দৌড়ে কী হয়, ভয়ে আমরা কী করছি, দাঁড়িয়ে ঘামতে থাকি ভয়ে। সেই ঘাম যে সোয়েটিং হচ্ছে, সেই সোয়েটিংও কিন্তু ক্যাটিকোলামাইন করাচ্ছে, ঠিক আছে। তারপরে যেটা সেটা হচ্ছে
তার জরুরি সেটা হচ্ছে বিএমআর। যেহেতু এটা হচ্ছে ক্যালোরিজেনিক অ্যাকশন, এটা কিন্তু আমাদের বিএমআর বাড়ায়, ঠিক আছে। বডির যে মেটাবলিক রেট সেটা স্বাভাবিকভাবে গ্লুকোজকে নিয়ে আসতেছে, লিপিডকে নিয়ে আসতেছে, সে হচ্ছে বডির যে মেটাবলিক রেট আছে সেই বডির যে মেটাবলিক রেটটাকে ইনক্রিজ করে দেয়। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে কিভাবে সার্কুলেটরি চেঞ্জ হয় এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিন, আমরা বলেছিলাম যে হচ্ছে নর এপিনেফ্রিন যেটা করবে সেটা হচ্ছে হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, ঠিক আছে, এবং হচ্ছে পেরিফেরাল যে ভ্যাসো কনস্ট্রিকশন করে, তারপরে কি ব্লাড প্রেশার বাড়াবে, বোথ সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক। তাহলে সার্কুলেটরি চেঞ্জের অফ দ্য এপিনেফ্রিন অর ক্যাটেকোলামাইন্স কি, এটা হচ্ছে তাহলে নর এপিনেফ্রিন বোথ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক বাড়াবে। সিস্টোলিক বাড়াচ্ছে সে কীভাবে, হার্ট রেট বাড়িয়ে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে, কার্ডিয়াক আউটপুট বাড়িয়ে। ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়াচ্ছে যেহেতু পেরিফেরাল যে ভেসেলগুলো আছে সেই আলফা 1 রিসেপ্টরের মাধ্যমে কাজ করে পেরিফেরাল ভেসো কনস্ট্রিকশন করছে, ফলে সিস্টোলিক টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়ছে। টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়লে আমরা জানি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বেড়ে যায়। সো সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার দুটো ব্লাড প্রেশারই কিন্তু বেড়ে যাচ্ছে হচ্ছে নর এপিনেফ্রিনের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু যখন ব্লাড প্রেশার অনেক বেড়ে যাচ্ছে তখন হচ্ছে এই যে হচ্ছে রিফ্লেক্স ব্রাডিকার্ডিয়া হচ্ছে, এবং এই রিফ্লেক্স ব্রাডিকার্ডিয়ার স্টিমুলেশন হয়ে জন্য কি হচ্ছে, যেটা কার্ডিয়াক যে অ্যাসিলেটরি ফাংশন ছিল নরএপিনেফ্রিনকে সেটা হচ্ছে কমিয়ে দিচ্ছে, ঠিক আছে। ফলে কি হচ্ছে, তখন পরবর্তীতে প্রথম যখন হার্ট রেট বাড়ছে, পরবর্তীতে কি হচ্ছে, হার্ট রেটটা ডিক্রিজ করে যাচ্ছে, কার্ডিয়াক আউটপুট ডিক্রিজ করে যাচ্ছে, পেরিফেরাল রেজিস্ট্যান্স করে যাচ্ছে, এবং পরবর্তী হচ্ছে কার্ডিয়াক যে অ্যাসিলেটরি ফাংশন ছিল অর্থাৎ হার্ট রেট বাড়ানো, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ানো, সেটা কিন্তু সে ডিক্রিজ করে দিচ্ছে। কিন্তু ভ্যাসোকনস্ট্রিকশন যেটা ছিল সেটা কিন্তু ঠিক আছে। সো আলটিমেটলি কিন্তু ব্লাড প্রেশারটা ইনক্রিজই থাকতেছে। আর কার্ডিয়াক অ্যাসিলেটরি ফাংশনের জন্য যেটা হয় অনেক সময় ক্যাটেকোলামাইন্সের ফাংশনের জন্য সেটা হচ্ছে কার্ডিয়াক অ্যারিথমিয়া হতে পারে। মনে হয় না, অনেকেই বলে যে মনে হলো যেন হার্টবিট মিস করলাম, ঠিক আছে, দ্যাট ইজ কার্ডিয়াক অ্যারিথমিয়া। যদি এখনকার বাচ্চারা পড়ে না, ঠিক আছে, আমাদের ছোটোবেলায় আমরা পড়ে আসছি মাসুদ রানা, ঠিক আছে, গোয়েন্দা সিরিজ, এবং সেখানে বলা হয় যে মাসুদ রানা অথবা যে কোনো বলো মাসুদ রানাতেই হয়তো বর্ণনা বেশি থাকে, জেমস বন্ডের ক্ষেত্রেও আছে যে কোনো পরিস্থিতিতে হতে হঠাৎ করে তার সিক্স সেন্স কাজ করা শুরু করে, এবং সেখানে বর্ণনা আছে যে মনে হচ্ছে হঠাৎ করে সারা গায়ে অ্যাড্রেনালের প্রবাহ শুরু হয়ে গেছে। সো ফিজিওলজির এই বিষয়টা কিন্তু মাসুদ রানাতেও চলে আসছে, অর্থাৎ জেমস বন্ডেও আছে। সো তাহলে অ্যাড্রেনাল গ্ল্যান্ড কারণ কি, তাকে অ্যালার্ট করছে। এই যে ক্যাটেকোলামাইন্স, এই যে সিম্প্যাথেটিক নার্ভ সিস্টেম, এগুলো আমাদেরকে অ্যালার্ট করে, আমাদের অ্যালার্টনেস বাড়ায়, এবং এই যে যেটাকে আমরা বলতেছি ফাইট অ্যান্ড ফ্লাইট কন্ডিশন, অর্থাৎ ঠিক আছে মাছা মরার যে যুদ্ধ, সেই যুদ্ধে আমাদেরকে প্রস্তুত করার জন্য কিন্তু ক্যাটেকোলামাইন্সগুলোর প্রয়োজন হয়। সো তাহলে সার্কুলেটরি ইফেক্টের মধ্যে আমরা যেটা বলছিলাম নরএপিনেফ্রিন বোথ সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়াবে। যদিও প্রথম দিকে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়বে কিসের জন্য, কারণ হচ্ছে কার্ডিওঅ্যাসিলেটরি ইফেক্ট। কিন্তু যখন অনেক বেশি ব্লাড প্রেশার বেড়ে যায় তখন একটা ইনহিবিটরি ইম্পালস আছে যেটাকে আমরা বলি রিফ্লেক্স ব্রাডিকার্ডিয়া, ইনহিবিশন আছে কার্ডিয়াক রিফ্লেক্সের উপর, এবং তখন হার্ট রেট যেটা বাড়তেছিল সেটা ডিক্রিজ করে যায়, ব্রাডিকার্ডিয়া হয়, ঠিক আছে, ডিক্রিজ হয়ে যায় হার্ট রেট, ফলে ডিক্রিজ হার্ট রেট হওয়ার কারণে কার্ডিয়াক আউটপুটও ডিক্রিজ হয়ে যায়। কিন্তু তার যে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স আছে সেটা ঠিক থাকে, ফলে ব্লাড প্রেশারটা বাড়তে থাকে। এপিনেফ্রিন কি করবে, ঠিক আছে, এবং নরএপিনেফ্রিন কিন্তু আলফা রিসেপ্টরের উপর দিয়ে কাজ করে। এপিনেফ্রিন যেটা সেটা মেনলি বিটা রিসেপ্টর প্রমিনেন্টলি, এটা হচ্ছে প্রিডমিনেন্টলি বিটা রিসেপ্টরের উপর কাজ করে, এবং এটা কার্ডিওঅ্যাসিলেটরি ফাংশন তার ঠিকই থাকবে, সে কী করবে, হার্ট রেট বাড়াবে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াবে, তার মানে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়াচ্ছে। কিন্তু আমরা বললাম যে বিটা রিসেপ্টর যেটা আছে, যেটা হচ্ছে স্কেলিটাল মাসল এবং লিভারে আছে, সেখানে সে সিভিয়ার ভেসোডাইলেশন করবে। ভেসোডাইলেশন ইফেক্টটা এত বেশি যেটা পেরিফেরাল যে অন্য রেজিস্ট্যান্স আছে সেটাকে ওভারকাম করে দিয়ে যায়, এবং পরবর্তীতে কী হয়, টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায়। ফলে এপিনেফ্রিন কিন্তু সিস্টোলিক বাড়াচ্ছে, কিন্তু ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কিন্তু হচ্ছে কমিয়ে ফেলছে, ঠিক আছে, কমিয়ে ফেলছে। সো এবং এই ইফেক্টে যখন হচ্ছে তখন এখানে হচ্ছে যেটা ব্যারো রিসেপ্টর যেখানে হচ্ছে যে স্টিমুলেশন, সেই ইয়ের কারণে অবস্ট্রাকশন হওয়ার কারণে, ঠিক আছে, তখন আবার কিন্তু হার্ট রেট এবং ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাচ্ছে। সো তাহলে সিস্টোলিক ব্লাড প্রেশারটা বাড়ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স করার জন্য, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে, এবং আলটিমেটলি কি হচ্ছে, পালস প্রেশারটা ওয়াইডেনিং হচ্ছে। সো এদিকে যেটা হচ্ছে নরএপিনেফ্রিন আর এপিনেফ্রিনে কিন্তু এখানে পার্থক্য যে নরএপিনেফ্রিন দুটো ব্লাড প্রেশারই বাড়াচ্ছে, সিস্টোলিক এবং ডায়াস্টোলিক। সো পালস প্রেশার কিন্তু হচ্ছে না, কিন্তু হচ্ছে
ইপিনেফ্রিন যেটা আছে সেই ইপিনেফ্রিন সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়াচ্ছে, কার্ডিয়াক অ্যাসিলেটরি ফাংশনের মাধ্যমে, অর্থাৎ হার্ট রেট বাড়াচ্ছে, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়াচ্ছে, কিন্তু এটা টোটাল পেরিফেরাল ভ্যাসোডাইলেশন করার মাধ্যমে লিভার স্কেলেটাল মাসলের প্রোটিউজ ভ্যাসোডাইলেশন করার ফলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমিয়ে দিচ্ছে, এবং টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমিয়ে যাওয়ার ফলে আমার ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে। এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমে যাওয়ার কারণে হচ্ছে আমার যে পালস প্রেশার ছিল, আমরা জানি পালস প্রেশার হচ্ছে সিস্টোলিক আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার যে আছে সেই সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের যে হচ্ছে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে পালস প্রেশার। স্বাভাবিকভাবে যখন সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ডিক্রিজ করে যাবে, তখন আমার পালস প্রেশারটা কি হবে, ওয়াইডেনিং হয়ে যাবে। সো এটাই হচ্ছে আমার ক্যাটিকোলামাইন্স যে আছে সেই ক্যাটিকোলামাইন্সের হচ্ছে অ্যাড্রেনাল মেডুলার যে ক্যাটিকোলামাইন্স সেটা হচ্ছে ফাংশন। সো আমরা যদি আবার একটু হচ্ছে ক্যাটিকোলামাইন্স নিয়ে চিন্তা করি, আমরা বললাম যে অ্যাড্রেনাল মেডুলারি যে পার্টটা আছে সেটা হচ্ছে একটা মডিফাইড পোস্ট সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন, যেখানে তার এক্সনের এবং ডেন্ড্রয়েডগুলো নেই, সেলগুলো আছে, এবং সেলগুলো আলটিমেটলি যে পোস্টসিনাপটিক সেল ছিল সেই পোস্টসিনাপটিক সেলটা মডিফাইড হয়ে সিক্রেটরি হচ্ছে গ্ল্যান্ডে পরিণত হয়ে গেছে। এবং এই সবগুলো গ্ল্যান্ডগুলো আমরা জানি এরা হচ্ছে ডেরিভেটিভস অফ অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন থেকে ডেরিভেটিভস হয়, ওয়াটার সলিউবল তারা। সো তারা তখন কি হয়, যখন স্ট্রেসফুল কন্ডিশনে সাধারণত হচ্ছে ক্যাটিকোলামাইন্সগুলো সিক্রেশন হয়, যেহেতু এটা সিম্প্যাথেটিক অ্যাকশন, আর আমরা জানি সিম্প্যাথেটিক মানে হচ্ছে স্ট্রেসফুল কন্ডিশন। সো স্ট্রেসফুল কন্ডিশনে স্টিমুলেটেড হয়ে যখন টাইরোসিন থেকে প্রথমে হচ্ছে সেই সেল যেটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলাতে থাকে সেটাকে আমরা বলতেছি ক্রোমোফিন সেল, এবং এই ক্রোমোফিন সেলের ভেতরে টাইরোসিন থেকে প্রথমে ডোপা তৈরি হবে, টাইরোসিন থেকে ডোপা থেকে প্রথমে আমরা পাবো হচ্ছে ডোপামিন ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমের মাধ্যমে ডোপামিন থেকে আমরা কনভার্টেড, এই ডোপামিন যখন তৈরি হবে সেই ডোপামিন সাইটোপ্লাজম থেকে চলে যাবে একটা সিক্রেটরি ভেসিকলসের ভিতরে, এবং এই ভেসিকলসের ভিতরে ডোপামিন তখন হচ্ছে একটা ডোপামিন বিটা হাইড্রোক্সিলেজ এনজাইমের মাধ্যমে হচ্ছে তৈরি করবে হচ্ছে নরএপিনেফ্রিন। যখন নরএপিনেফ্রিন তৈরি হবে সে আবার সেই সিক্রেটরি গ্ল্যান্ড থেকে বের হয়ে যাবে, আরেকটা সিক্রেটরি গ্ল্যান্ডের ভিতরে যাবে, এবং সেই সিক্রেটরি গ্ল্যান্ডের ভিতরে গিয়ে সে হচ্ছে পিএনএমটি, ঠিক আছে, ফিনাইলইথানোলামাইন এন মিথাইল ট্রান্সফারেজ এনজাইমের মাধ্যমে নরএপিনেফ্রিন থেকে ইপিনেফ্রিনে কনভার্টেড হয়ে যায়। আলটিমেটলি অ্যাড্রেনাল মেডুলা থেকে যে সিক্রেশনটা আছে, যে ভেসিকলসগুলো বের হচ্ছে, সেই ভেসিকলসগুলো আমরা জানি সবাই, আমরা মাসেল কন্ট্রাকশনের যে বা নিউরোমাসকুলার জাংশনের যেটা খেয়াল আছে যে হচ্ছে সিক্রেশনটা এক্সোসাইটোসিসের মাধ্যমে হয়, যে কোনো নার্ভ এন্ডিংয়ের সিক্রেশন, নিউরোট্রান্সমিটারের সিক্রেশন কীভাবে হচ্ছে আমরা জানি যে সিন্যাপটিক ক্ল্যাট থেকে ক্যালসিয়াম যায়, সিন্যাপটিক ক্ল্যাট অর্থাৎ এই যে জায়গাটা এখান থেকে ক্যালসিয়াম যাবে, মনে করি যদি একটা নার্ভ এন্ডিং থাকে, সেই নার্ভ এন্ডিংয়ের হচ্ছে মনে করি এটা হচ্ছে একটা নার্ভ এন্ডিং, ঠিক আছে, এই নার্ভ এন্ডিং মধ্যে ভেসিকলসগুলো আছে, যে ভেসিকলসের ভিতরে কি আছে, হয় ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন আছে, অথবা শুধু নরএপিনেফ্রিন আছে, ঠিক আছে, যেখানে তো কনভার্ট হয়নি। তো ইপিনেফ্রিন নরএপিনেফ্রিন এগুলো কন্টেন করতেছে সেলগুলো। যখন হচ্ছে স্টিমুলেশন আসার ফলে এইখান দিয়ে ক্যালসিয়াম হচ্ছে সিন্যাপটিক ক্ল্যাট থেকে ক্যালসিয়াম যায়, এবং ক্যালসিয়াম হচ্ছে বাইন্ড করবে এই ভেসিকলসগুলোর সাথে, বাইন্ড করে এগুলোকে টেনে নিয়ে আসবে কোথায়, মেমব্রেনের দিকে, সিন্যাপটিকের যে মেমব্রেন সেখানে, এবং এনে এগুলো থেকে কি করবে, এক্সোসাইটোসিসের মাধ্যমে তখন সে হচ্ছে সিক্রেট করাবে। তাহলে আমি কি সিক্রেশন হবে, নরএপিনেফ্রিন অথবা এপিনেফ্রিন, এগুলো হচ্ছে আলটিমেটলি সিক্রেশন হবে। এই নরএপিনেফ্রিনের যে সিক্রেশন সেগুলো আবার কে বলা হচ্ছে, মানে এটা হচ্ছে নরএপিনেফ্রিন আবার হচ্ছে আপটেক হতে পারে তার এই সিন্যাপটিক মেমব্রেনে, অথবা হচ্ছে ভেসেলসের মাধ্যমে কাজ হয়ে, যেটা আমরা দেখেছিলাম ডিগ্রেডেশন হয়ে যেতে পারে, ঠিক আছে, তৈরি হয়ে যেতে আলটিমেটলি হচ্ছে আবার বডির সার্কুলেশনের মাধ্যমে কাজ করে ডিগ্রেডেশন হতে পারে। তো যেটা বললাম যে ক্যাটিকোলামাইন্সের যে সিনথেসিস, আমরা বললাম টাইরোসিন থেকে ডোপা থেকে ডোপামিন থেকে হচ্ছে নরএপিনেফ্রিন এবং এপিনেফ্রিন, এবং এই যে নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিনের যে সিনথেসিস, এটা হওয়ার জন্য আমার দরকার গ্লুকোকর্টিকয়েডস। উইদাউট গ্লুকোকর্টিকয়েডস কখনোই নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিনে কনভার্ট হবে না। ফলে হচ্ছে যদি কোনোভাবে আমার যদি হাইপোথাইরয়েডেক্টমি অর্থাৎ যদি পিটুইটারি আমরা কেটে ফেলি, তাহলে যেটা সমস্যা হবে, আমার অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন থাকবে না, আর অ্যাডেনোকর্টিকোট্রপিক হরমোন ছাড়া গ্লুকোকর্টিকয়েড সিক্রেটেড হবে না। গ্লুকোকর্টিকয়েড না থাকলে হচ্ছে নরএপিনেফ্রিন থেকে এপিনেফ্রিন যে সিক্রেশন সেটা হবে না, ঠিক আছে। সো সোর্স অফ দ্য ক্যাটিকোলামাইন্স যেটা সেল যে হরমোনগুলো, তার মধ্যে হচ্ছে নরএপিনেফ্রিন হচ্ছে এপিনেফ্রিনটা 80% আসে অ্যাড্রেনাল মেডুলা থেকে, আর বাকি রেস্ট হচ্ছে স্মল অ্যামাউন্টে থাকবে হচ্ছে ব্রেন থেকে আসে।
নরএপিনেফ্রিন যেটা সেটা তো 20% হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে আসে, বাকি অংশগুলোর মধ্যে লার্জ অ্যামাউন্ট আমরা পাই এটা যেহেতু পোস্ট সিনাপটিক নিউরনের সিক্রেশন। সো সিনাপটিক যে পোস্ট সিনাপটিক গ্ল্যান্ড আছে, যে সিক্রেশন আছে এক্সটার্নাল সিক্রেশন, সেখান থেকে আমরা হচ্ছে পাচ্ছি। আর একটা পাচ্ছি কি ব্রেইন আর সিএনএস থেকে, তার মধ্যে লার্জ অ্যামাউন্টে থাকতেছে হাইপোথ্যালামাস থেকে। ডোপামিনের 50% আসতেছে হচ্ছে অ্যাড্রেনাল মেডুলা থেকে, আর 50% পাচ্ছি আমাদের সিম্প্যাথেটিকে যে নিউরন, সেই সিম্প্যাথেটিক নিউরন অর্থাৎ অটোনমিক নার্ভাস সিস্টেম থেকে। কি কাজ করে ক্যাটিকোলামাইন্স? আমরা বলছি ক্যাটিকোলামাইন্স হচ্ছে একটা ক্যালোরোজেনিক হরমোন, এটা আমাদের বেসাল মেটাবলিক রেট বাড়াবে। আরেকটা কী করে, যেহেতু এটা স্ট্রেসকে কাটাতে হবে, যে কোনো স্ট্রেস করতে হলে আমার এনার্জি বাড়াতে হবে হচ্ছে, সো করতে হলে কী করতে হবে, গ্লুকোজকে আনতে হবে, কার্বন হচ্ছে ফ্যাটকে আনতে হবে, যেটা থেকে আমি এনার্জি পেতে পারি। সো গ্লুকোজ জমা থাকে লিভারে, যেটা গ্লাইকোজেনেসিস হিসাবে গ্লাইকোজেন হিসাবে লিভারে জমা থাকে। সো হচ্ছে এই ক্যাটিকোলামাইন্স লিভারের উপর কাজ করে গ্লাইকোজেনকে কনভার্ট করে হচ্ছে গ্লুকোজে এবং এটাকে ব্লাডে নিয়ে আসে। একই রকমভাবে ফ্যাট যেটা থাকে, যেটা অ্যাডিপোজ টিস্যুতে জমা থাকে, সেটাতে উপর কাজ করে মোবিলাইজেশন অফ দ্য ফ্যাট করবে এবং ফ্রি ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালোরোজেনিক ফাংশন। তারপরে যেটা খেতে সেটা হচ্ছে কার্ডিয়াক ফাংশন, সিভিএস এর উপর ইফেক্ট। সিভিএস এর উপর এটা কার্ডিও অ্যাসিলেটর হিসেবে কাজ করে, অর্থাৎ হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়ায়, কার্ডিয়াক আউটপুট বাড়াবে, সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়াবে। এর মধ্যে নরএপিনেফ্রিন হচ্ছে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স হচ্ছে সবগুলো ভেসেলে ভেসোকনস্ট্রিকশন করিয়ে আলফা 1 রিসেপ্টরের মাধ্যমে হচ্ছে ভেসোকনস্ট্রিকশন করিয়ে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বাড়াবে, ফলে হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বাড়বে। অর্থাৎ নরএপিনেফ্রিন সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুই ব্লাড প্রেশারই বাড়ায়। অপরদিকে এপিনেফ্রিন যে আছে সে হচ্ছে কার্ডিওঅ্যাসিলেটরি ফাংশনের মাধ্যমে হচ্ছে হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বাড়িয়ে সে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়াবে, কিন্তু হচ্ছে সে লিভার এবং স্কেলেটাল মাসলের যে ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলোর হচ্ছে ডাইলেটেশন করে, এবং ডাইলেটেশন করার কারণে এখানে হচ্ছে পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিক্রিজ করে যায়, এবং পেরিফেরাল রেজিস্ট্যান্স ডিক্রিজ করে যাওয়ার কারণে হচ্ছে আমার হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ফল হয়। ফলে নরএপিনেফ্রিনের ক্ষেত্রে আমরা পাচ্ছি কি বোথ সিস্টোলিক ডায়াস্টোলিক ব্লাড প্রেশার রেস্ট পাচ্ছি, কিন্তু এপিনেফ্রিন আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়াচ্ছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাচ্ছে, ফলে পালস প্রেশারটা বেড়ে যাচ্ছে। তারপরে কি কাজ করবে সেটা স্পিরিটের উপর হচ্ছে যেটা করে সেটা হচ্ছে বিটা 1 রিসেপ্টরের মাধ্যমে ব্রঙ্কোডাইলেশন করে, খুব ইম্পর্টেন্ট একটা ফাংশন। এটার উপর নির্ভর করে ফার্মাকোলজি ড্রাগ তৈরি হচ্ছে, যেটা ব্রঙ্কোডাইলেটর। সবাই আমরা অ্যাজমার ওষুধ চিনি, ঠিক আছে, সালবিটামল বা এই ধরনের ওষুধগুলো যেগুলো হচ্ছে ব্রঙ্কোডাইলেশন করে। সো তাহলে সে ব্রঙ্কোডাইলেশন করবে এবং পালমোনারি যে ভেসেলগুলো আছে ভেসো কনস্ট্রিকশন করবে। তারপরে জিআইটির উপর কাজ করে, জিআইটিতে সে ইনহিবিটরি ইফেক্ট দিবে, অর্থাৎ গ্যাসটি যে মোটিলিটি আছে, জিআইটির যে মোটিলিটি সেটাকে ইনহিবিশন করে রাখবে, যে ডেফিকেশন রিফ্লেক্স যাতে হতে না পারে সেই জন্য হচ্ছে স্ফিংটার হচ্ছে কনস্ট্রিকশন করে রাখবে। আর সিক্রেশন, যেহেতু ডাইজেশন এই মুহূর্তে প্রয়োজন নেই, স্ট্রেসফুল কন্ডিশনে ডাইজেশন দরকার নেই, সেই জন্য সে ডাইজেশনটাকে ইনহিবিশন করাবে সিক্রেশনগুলো ইনহিবিশন করার মাধ্যমে, অর্থাৎ ডাইজেস্টিভ জুসের যে সিক্রেশন সেগুলোকে ইনহিবিট করে রাখবে। ইউরিনারি সিস্টেমের উপর কাজ কি, ইউরিনারি সিস্টেমের উপর কাজ করেছে সে মিকচুরেশন রিফ্লেক্সটাকে ইনহিবিট করে রাখবে, অর্থাৎ ডেট্রাসন মাসল যেটা আছে সেই মাসলটাকে ইনহিবিট করে রাখবে, বিটা রিসেপ্টরের মাধ্যমে, আলফা 1 রিসেপ্টরের মাধ্যমে সে হচ্ছে স্ফিংটারে কনস্ট্রিকশন করে রাখবে, ফলে মিকচুরেশন রিফ্লেক্স হতে পারবে না। আয়ের উপর কি কাজ করবে, আয়ে হচ্ছে পিপিলারি ডাইলেটেশন করাবে। আমরা তো প্রথমেই বললাম যে কোনো জিনিস যে কি ভয়ে চোখ বড় হয়ে যায়, সেই চোখ বড় হয়ে যাওয়া সিম্প্যাথেটিক অ্যাকশন, তার মধ্যে কাজই হচ্ছে ক্যাটিকোলামাইন্সের। সো সে হচ্ছে পিপিলারি ডাইলেটেশন করাবে। তার সাথে কি হচ্ছে আমাদের হরিপিলেশন হয়। হরিপিলেশন মানে কি, লোম দাঁড়িয়ে যাওয়া। হরিপিলেশন ইরেক্টোপাইলি মাসল যেটা আছে আমাদের যে হেয়ার ফলিকলারের এখানে, সেই ইরেক্টোপাইলি মাসলগুলোকে কন্ট্রাকশন করাবে, ফলে কি হবে, হরিপিলেশন হবে। তার সাথে কি হচ্ছে সোয়েটিং করাবে, এক্সেসিভ সোয়েটিং হবে। ঠিক আছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের যে ক্যাটিকোলামাইন্স আছে সেই ক্যাটিকোলামাইন্সের হচ্ছে ফাংশন। তো তারপরে যেটা আমাদের রয়েছে স্বল্প অ্যামাউন্টে সেটা হচ্ছে ডোপামিন। ডোপামিন আসলে আমাদের কি কাজ করছে, ঠিক আছে। তো ডোপামিন হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাকশন, সেটা হচ্ছে সাধারণত বলে যে বিটা 1 মেডিয়েটেড হচ্ছে, এবং এটা হচ্ছে হার্টের ওপর আয়োনোট্রপিক অ্যাকশন দেয়, ঠিক আছে। ফোর্স অফ কন্ট্রাকশন যেটা আছে সেটা বাড়াবে, ঠিক আছে। এবং যে কিডনি, ব্রেইন এবং হার্ট, কিডনি, ব্রেইন, হার্ট তিনটা যেটা হচ্ছে আমাদের অর্গান আছে সেটার যে ভেসেলগুলো আছে সেই ভেসেলগুলোকে ডাইলেটেশন করাবে, ঠিক আছে। যেটা হচ্ছে মেইনলি ডোপামিনের যে রিসেপ্টর আছে, এটাকে আমরা ডোপামিন রিসেপ্টর D1 বলি, সেই রিসেপ্টরের উপর কাজ করে এটা ভেসোডাইলেশন করবে, এটাকে বলে স্প্ল্যাটিং ব্লাড ভেসেলস। এই ভেসেলসগুলোকে ডাইলেটেড করাবে, কিডনি, ব্রেইন এবং হার্টের হচ্ছে ব্লাড ভেসেলসগুলোকে ডাইলেটেড করবে। এবং স্কেলেটাল মাসল যেটা আছে আমাদের, স্কেলেটাল মাসলের যে বেডগুলো আছে সেখানে ভেসেলগুলো আছে সেখানে হচ্ছে
হচ্ছে ভেসো কনস্ট্রিকশন করাচ্ছে, স্কেলেটাল মাসলের ভেসো কনস্ট্রিকশন করাচ্ছে। কিন্তু কিডনি, ব্রেন এবং তিনটা যে আমার মেইন অর্গান, ব্রেন, কিডনি এবং হার্ট, ঠিক আছে, এই তিনটা যে ভাইটাল অর্গান, সেই ভাইটাল অর্গানে কিন্তু সে আবার ভ্যাসোডাইলেশন করে হচ্ছে সার্কুলেশন ইমপ্রুভ করবে, ঠিক আছে। সো তাহলে আলটিমেটলি ডোপামিন যেটা আমার করবে, হার্ট রেট বাড়াবে, যেহেতু কার্ডিওভাস্কুলারি ফাংশন করা বাড়াচ্ছে, তারপরে কি রেনাল পারফিউশন বাড়াচ্ছে, আর ভাইটাল অর্গান যেটা হচ্ছে কি হচ্ছে আমার ব্রেন, ঠিক আছে, হার্ট, এগুলো হচ্ছে পারফিউশন বাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে। এবং ঠিক আছে ব্লাডটাকে কি করতেছে হচ্ছে, যেহেতু স্কেলেটাল মাসল, এটা বুঝতে হবে স্কেলেটাল মাসলে সে ভেসো কনস্ট্রিকশন করতেছে, তার মানে স্কেলেটাল মাসল ভেসো কনস্ট্রিকশন করে এখানকার ব্লাডটাকে ডাইভার্ট করে সে ভাইটাল অর্গানের দিকে নিয়ে যাচ্ছে, যেহেতু ওখানকার ব্লাড ভেসেলসগুলোকে সে ডাইলেটেড করে দিচ্ছে। তাহলে ডোপামিনের যেটা আমরা বললাম, ডোপামিন আমরা বলছিলাম যে 50% পাই আমরা অ্যাড্রেনাল মেডুলা থেকে, আর 50% আসে হচ্ছে সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে। এই যে অ্যাড্রেনাল মেডুলার এবং সিম্প্যাথেটিক গ্যাংলিয়ন থেকে যে ডোপামিন পাই, এই ডোপামিন কি কাজ করতেছে, ডোপামিন যেটা হচ্ছে হার্টের ওপর কাজ করতেছে, হার্ট রেট বাড়িয়ে দিচ্ছে, অ্যাসিলেটরি ফাংশন করছে, তার সাথে কি করছে, সে পেরিফেরাল যে স্কেলেটাল মাসল আছে আমাদের, সেই স্কেলেটাল মাসলের ভেসো কনস্ট্রিকশন করাচ্ছে। অপরদিকে আমার যে ভাইটাল অর্গান আছে, ঠিক আছে, যেটাকে স্প্লেটিক ভেসলস বলছি আমরা, যেটা হার্ট, কিডনি এবং ব্রেন, এই তিনটা ইম্পর্টেন্ট ভাইটাল অর্গান যে আছে, এদের যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেলগুলো ডাইলেটেড করে দিচ্ছে। ফলে হচ্ছে যে পেরিফেরিতে হচ্ছে ভেসেল যে ব্লাডটা থাকে সেটাকে সে টেনে নিয়ে ভাইটাল অর্গানসের দিকে দিচ্ছে, যাতে আমার স্ট্রেসফুল কন্ডিশনে এই তিনটা যে ভাইটাল অর্গান আছে আমার, যেটা জন্য আমি বেঁচে থাকবো, সেই ভাইটাল অর্গানগুলো যাতে ড্যামেজ হতে না পারে, সেই জন্য হচ্ছে ডোপামিন সেই ভ্যাসগুলোকে ডাইভার্ট করে নিয়ে যায়, ঠিক আছে। সো তাহলে কেটিকোলামাইন বা অ্যাড্রেনাল মেডুলার হচ্ছে যে প্যাথোলজি, তার মধ্যে একটা জিনিসই আসে, সেটা হচ্ছে ফ্রি ক্রোমোসাইটোমা। ফ্রি ক্রোমোসাইটোমা হচ্ছে একটা অ্যাড্রেনাল মেডুলারি টিউমার, ঠিক আছে। এটাকে বলা হয় কেটিকোলামাইন সিক্রেটিং টিউমার অফ দ্য ক্রোমাফিন সেলস। যে ক্রোমাফিন টিস্যু আছে অ্যাড্রেনাল মেডুলাতে, যে ক্রোমাফিন সেল যেখান থেকে কেটিকোলামাইন সিক্রেশন হচ্ছে, সেটাতে যদি এক্সেস হচ্ছে প্রোডাকশন হয়ে যায়, অর্থাৎ যদি টিউমার হয়, অর্থাৎ যদি ক্যান্সার হয়, সেক্ষেত্রে এক্সেস পরিমাণ হচ্ছে কেটিকোলামাইন সিক্রেশন হবে। আর এক্সেস পরিমাণ সিক্রেশন হলে তখন কি হবে, তার স্বাভাবিক ব্লাড প্রেশার অনেক বাড়বে, এবং ফ্রি ক্রোমোসাইটোমা যে পেশেন্টদের থাকে তাদের ব্লাড প্রেশার অনেক বেশি হাই থাকে, দেখা যাচ্ছে ডায়াস্টোলিক হচ্ছে 200, সিস্টোলিক তো 200-এর আপ নিচে নামতেই চায় না, ডায়াস্টোলিক হলে 160 আপ 180 এরকম উঠে যায়। সো তাহলে হাই ব্লাড প্রেশার থাকে। যখন একটা রোগী দেখা যাচ্ছে যে কোনোভাবেই তার ব্লাড প্রেশার একেবারে নর্মাল তো দূরের কথা, স্বাভাবিক একটু যে নর্মাল সেই পর্যন্ত আসতেছে না, অর্থাৎ সিভিয়ার হাইপারটেনশনের নিচে রোগীর ব্লাড প্রেশার নামানো যাবে না, তখনই কিন্তু মাথায় ফ্রি ক্রোমোসাইটোমাটা চলে আসে, যে হতে পারে যে তার অ্যাড্রেনাল টিউমার আছে, অ্যাড্রেনাল মেডুলারি টিউমার আছে, যেটা কেটিকোলামাইন সিক্রেশন করছে এবং যেটা হচ্ছে ব্লাড প্রেশার বাড়িয়ে দিচ্ছে। সেটা হচ্ছে একটা অপশন হিসেবে থাকতেছে, ঠিক আছে। তাহলে যদি আমার ফ্রি ক্রোমোসাইটোমা হয়, যেটা হচ্ছে অ্যাড্রেনাল মেডুলারি হচ্ছে টিউমার, যেটাকে আমরা বলছি যে ক্রোমাফিন সেলের টিউমার, সেক্ষেত্রে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি কি পরিবর্তন পাবো, কি কি জিনিস পাবো। একটা হচ্ছে সেটা হচ্ছে আমরা বললাম যে সাস্টেইন প্যারক্সিমাল হাইপারটেনশনটা, সাস্টেইন একটা হাইপারটেনশন থাকবে, এবং এর রোগে কী হবে, যেহেতু হাইপারটেনশন আছে, তার ব্রেইনের ভাস্কুলার ইয়েতে হচ্ছে, তাহলে সিভিয়ার হেডেক থাকে, এই পেশেন্টগুলোর কিন্তু সিভিয়ার হেডেক থাকবে। তার সাথে কি কেটিকোলামাইন সিক্রেশন আছে, সোয়েটিং হবে, বলবো যে অনেক বেশি হচ্ছে সোয়েটিং হচ্ছে, গা ঠান্ডা কিন্তু ঘামতেছে, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যাড্রেনার্জিক সোয়েটিং আর কোল্ড সোয়েটিং, ঠিক আছে, অ্যাড্রেনার্জিক সোয়েটিং আর কোল্ড সোয়েটিং। তাহলে এক্সেস সোয়েটিং হতে থাকবে। আর কি, হার্টের যেহেতু কার্ডিয়াক অ্যাসিলেটরি ফাংশন থাকবে, সবসময় পালপিটেশন থাকবে, ঠিক আছে, বডির পালপিটেশন থাকবে, চেস্ট পেইন থাকবে তার, ঠিক আছে, এনজাইটি থাকবে, ঠিক আছে, মনে হবে যে এক্ষুনি মরে যাচ্ছি, ইম্পেন্ডিং সেন্স অফ ডেথ, যেটাকে বলা সেন্স অফ ইম্পেন্ডিং ডেথ, মানে হচ্ছে এক্ষুনি মরে যাবে, এরকম একটা সেন্সেশন হয়ে যাবে। আর কি হবে, যেটা আমরা বলেছিলাম পেরিফেরি ভেসেল কনস্ট্রিকশন করতেছে, সেই ভেসেল কনস্ট্রিকশন হওয়ার পরে যে পেলরনেস ডেভেলপ করবে, অর্থাৎ স্কিন যেটা হবে একটু ফ্যাকাশি হয়ে যাবে, পেলরনেস অফ দ্য স্কিন হবে, এবং কি হবে, ব্লারিং অফ দ্য ভিশন হবে, ভিশনটা ব্লার্ড হবে, এবং হচ্ছে স্বাভাবিক যেহেতু ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাবে, ব্লাড হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া হবে, গ্লাইকোসিউরিয়া থাকবে। তাহলে একটা পেশেন্টের হাইপারটেনশন কমছে না, কোনোভাবেই তার হাইপারটেনশন তার প্রেশার নামানো যাচ্ছে না, তো সে নিচেই নামছে না, তখন আমাদের মধ্যে যদি মনে হয় যে ফ্রি ক্রোমোসাইটোমা, তাহলে আমাদের যেটা দেখতে হয় সেটা হচ্ছে তার আদার সিমটম কি আছে। তাহলে সেই সিমটমগুলোর মধ্যে আমরা কি বললাম, তাহলে যদি আমরা কেটিকোলামাইনের ফাংশনগুলো একটু মনে থাকে, আমাদের সেই ফাংশনগুলো যদি মনে থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো তাহলে কার্ডিয়াক অ্যাসিলেটরি ফাংশন করে, তাহলে ব্লাড প্রেশার বাড়াচ্ছে, তাহলে তার পালপিটেশন থাকে,
থাকবে। তারপরে কি হচ্ছে, যেহেতু এক্সেস সোয়েটিং যেহেতু করায়, তাহলে সোয়েটিং থাকবে পেশেন্টের, যেটা হচ্ছে কোল্ড সোয়েটিং বলি আমরা, অ্যাড্রেনার্জিক সোয়েটিং যেটা বলি সেটা হতে পারে, পালপিটেশন হতে পারে, চেস্ট পেইন হবে, সেটা কোনো সিভিয়ার হেডেক থাকবে। তারপরে হচ্ছে তার হচ্ছে এনজাইটি ডেভেলপ করবে, এক্সট্রিম এনজাইটি, ঠিক আছে, ইম্পেন্ডিং সেন্স অফ ডেথ থাকবে, যে মৃত্যু ভয় শুরু হয়ে যাবে, ব্লাডিং অফ দ্য ভিশনটা ব্লাড হয়ে যাবে, ডাইলেশন হয়তো যেহেতু সো একসময় ভিশনটা ব্লাড হতে থাকবে, এবং ব্লাড গ্লুকোজ লেভেল যেহেতু বাড়িয়ে দিয়েছে, হাইপারগ্লাইসেমিয়া হবে, হাইপারগ্লাইসেমিয়া থেকে আলটিমেটলি গ্লাইকোসিউরিয়া হতে পারে, ঠিক আছে। এবং তাহলে আমরা কনফার্ম হবো কী করে যে ফিক্রোমোসাইটোমা হচ্ছে কিনা, আমরা সবাই জানি আলটিমেটলি ক্যাটেকোলামাইন্স কী হয়, ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিডে পরিণত হয়, ঠিক আছে, অথবা মেটানেফ্রিন্স, যেটা মেটানেফ্রিন্স আর ভিনাইল ম্যান্ডেলিক অ্যাসিডে পরিণত হয়। সো যদি আমরা হচ্ছে করি, আমরা ইউরিনারি টেস্ট করি, যদি ইউরিনারি টেস্ট পাই এবং সেটাতে ক্যাটেকোলামাইন্স যে মেটাবোলাইট সেটা যদি পরিমাণ বেশি পায়, ঠিক আছে, যদি হচ্ছে পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এই মেটাবোলাইটসগুলো দেখে বুঝতে পারবো যে না, তার ফিক্রোমোসাইটোমা আছে। তাহলে আমাদের যে অ্যাড্রেনাল মেডুলা নিয়ে আমাদের যে ক্লাস বলা চলে এন্ডোক্রাইনোলজি, যে আমাদের লেকচারগুলো, সেটা আজ হচ্ছে এখানেই সমাপ্তি। তোমাদের যদি কোনো এন্ডোক্রাইনোলজি নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে অবশ্যই জানাবে। তো আমরা পরবর্তী কোনো লেকচারে সেসব নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই, তোমরা পরবর্তী লেকচারে আবার দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।